আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। জুরাইন শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জানাই অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে উপস্থিত হয়েছি। আমি জলি বেগম, সহকারী শিক্ষক, জুরাইন শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীরা, আমরা আজকে প্রথম অধ্যায় শেষ করে ফেলবো। আমাদের আগে যে আমাদের এখানে পাঠ আছে 10টি পাঠের মধ্যে আজকে আমরা 8, 9, 10 পাঠ পড়াবো এবং আশা করি তোমরা আগের পাঠগুলো ভালো করে পড়েছো। অনেকে কমেন্ট বক্সে হোমওয়ার্কগুলো জমাও দিয়েছো, কিন্তু সেই জমা দেওয়ার সংখ্যা কিন্তু অনেকই কম। আমি আশা করব আগামী ক্লাসে সবাই হোমওয়ার্কটা ঠিক মতো জমা দেবে। এবং আজকে কিন্তু আমি যে 3টা পাঠ পড়াবো, এটা পড়ার সাথে সাথে আমাদের প্রথম অধ্যায় শেষ হয়ে যাবে এবং প্রত্যেক অধ্যায় ভিত্তিক আমি কিন্তু প্রত্যেক পাঠ যে পড়িয়েছি এবং ওই পাঠের অনুযায়ী তোমাদের যে ছোট ছোট কোশ্চেন করতে দিয়েছি, সেটা যদি তোমরা বাসায় করো, কমেন্ট বক্সে দিতে যদি তোমরা না পারো, কিন্তু বাসায় যদি করে রাখো, সেটাও তোমাদের জন্য অনেক উপকার হবে। আমি আশা করব আজকের ক্লাসের পড়াগুলো তোমরা সকলেই আমার কাছে জমা দেবে। আচ্ছা, আমরা পড়া শুরু করি। তোমরা প্রথম অধ্যায় বইটা নিয়ে সবাই বসো এবং আমার সাথে সাথে পড়াটা খেয়াল করো। প্রথম অধ্যায়ে পাঠ 8। প্রথম অধ্যায়ে পাঠ 8-এ আছে প্রাচীন বাংলাদেশের গৌরব, ভাষা সাহিত্য, শিক্ষা। প্রাচীন বাংলাদেশের যে কোন কোন সেক্টরে বাংলাদেশ অভূতপূর্ব যে অর্জনগুলা ভাষার ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সেই দিকগুলা এখানে সুন্দর করে দেয়া আছে। আমরা এখানে দেখব যে প্রাচীন বাংলাদেশ, এই এখন যে আধুনিক বাংলাদেশ সেটা না, প্রাচীন বাংলাদেশের কোন কোন ক্ষেত্রে বাংলাদেশ অভূতপূর্ব গৌরব অর্জন করেছিল। তার মধ্যে ছিল ভাষা, সাহিত্য, শিক্ষা। আচ্ছা, ভাষা ও সাহিত্য। ভাষা সাহিত্যটা আমরা পড়ি। শিক্ষার্থীরা তোমরা প্রত্যেকে বইটা খুলে আমার পড়ার সাথে সাথে তোমরা মনোযোগ দাও এবং লাইন বাই লাইন দেখো। আমি যে কথাটা বলবো যে এই কথাটা তোমরা আন্ডারলাইন করো, তোমরা সেটা আন্ডারলাইন করবে এবং সেগুলো যদি তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দাও, তাহলেও কিন্তু মোটামুটি একটা অবজেক্টিভ হয়ে যায়। তাই আমি আশা করবো তোমরা মনোযোগ দিয়ে পড়াটা শুনবে। আচ্ছা, প্রথমেই দেখো কি আছে। মহাস্থানগড়ে অর্থাৎ পুণ্যনগর, আমরা কিন্তু এটা গত ক্লাসে পড়িয়েছিলাম। পুণ্যনগর পাথরে খোদিত একটি লিপি পাওয়া গেছে। ব্রাহ্মী অক্ষরে লেখা লিপিটির সময়কাল খ্রিস্টপূর্ব 3য় শতক। দেখো, একটা মহাস্থানগড়ে কি লিপি পাওয়া গেছে? ব্রাহ্মী লিপি, এবং সেই লিপির সময়কালটা খ্রিস্টপূর্ব 3য় শতক। পাল ও সেন যুগের শাসকরা নিজেরাও পণ্ডিত ছিলেন। নিজেরাও কি ছিলেন? নিজেরা পাল ও সেন যুগের শাসকরা নিজেরাও পণ্ডিত ছিলেন এবং সাহিত্য চর্চা করতেন। তাদের সভাকবিও ছিল। সেই যে পাল যুগ আমরা পড়ে এসেছি, সেন রাজা, পাল রাজা, সেই পাল রাজাদের যে বিশাল স্থায়িত্ব, রাজত্বের স্থায়িত্ব, সেই সময়ে তারাও কিন্তু, শাসকরাও কিন্তু পণ্ডিত ছিলেন এবং তাদের সভাস্থলেও কিন্তু সভাকবি ছিল। সভাকবি মানে কি? একটা রাজার যে মন্ত্রণালয় যেটাকে বলে, সেইখানে কিন্তু অনেক কবিরাও সেখানে উপস্থিত থাকতো। অর্থাৎ এতে কিন্তু তাদের রুচির পরিচয় পাওয়া যায়, তাদের সংস্কৃতি এবং সাহিত্যের প্রতি যে তাদের অনুরাগ, তাদের একটি পরিচয় পাওয়া যায়। আচ্ছা, এরপরে কি আমরা বলবো? পাল যুগের তাম্রশাসনে বিধৃত প্রশস্তির অংশে সংস্কৃত ভাষা চর্চার শৈল্পিক মানসম্পন্ন কাব্য রচনার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে, আজকে কিন্তু আমরা প্রাচীন বাংলাদেশের গৌরব গাথা পড়ছি, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে বাংলাদেশ গৌরব অর্জন করেছিল তারই একটা দিক। তাই সেই সময়ের কারা সাহিত্য রচনা করেছিল সেইগুলি কিন্তু আমরা এখন পড়বো। তাহলে শৈল্পিক মানসম্পন্ন কাব্য রচনার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। কবি সন্ধ্যাকর নন্দীর রামচরিত পাল যুগের প্রসিদ্ধ কাব্যগ্রন্থ। দেখো, এটা তোমরা দাগিয়ে রাখো, এটা কিন্তু তোমাদের অবজেক্টিভের জন্য খুবই জরুরি। সেটা হলো কি? কোন কবি? কবি সন্ধ্যাকর নন্দীর কি কাব্যগ্রন্থ? রামচরিত পাল যুগের প্রসিদ্ধ কাব্যগ্রন্থ। পাল আমলে রচনা করা হয় চর্যাপদ। পাল আমলে কি করা হয়?
চর্যাপদ। দেখো চর্যাপদ কি বাংলা সাহিত্যের আদি নিদর্শন, অর্থাৎ বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন যে বাংলা কোত্থেকে আসলো, বাংলা সেই বাংলার যে পুরনো যে রূপ, সেই রূপটা চর্যাপদে আমরা পাই। এই জন্য এটাকে কি বলা হয়, চর্যাপদকে বলা হয় চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত। সেন রাজাগণ রাজ্য বিস্তারের পাশাপাশি নিজেরাও বিদ্যাচর্চা ও সাহিত্য রচনা করতেন। সেখানকার সেন রাজারাও কিন্তু, পাল রাজারা যেমন সাহিত্য চর্চা করতেন, পণ্ডিত ছিলেন, সেন রাজারাও নিজেরা সাহিত্য চর্চা করতেন এবং সাহিত্য রচনা করতেন। পণ্ডিতদের সাহিত্য রচনায়ও উদ্বুদ্ধ করতেন এবং তাদের সময়ে যে পণ্ডিত ছিলেন তাদেরকেও সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করতেন, অনুপ্রাণিত করতেন। দানসাগর ও অদ্ভুত সাগর রাজা বল্লাল সেনের রচনা। তাহলে পরীক্ষা আসতে পারে, তোমরা দাগ দিয়ে রাখো, আন্ডারলাইন করে রাখো যে রামসাগর, দানসাগর ও অদ্ভুত সাগর কার রচনা? বল্লাল সেনের রচনা। আবার এইভাবেও আসতে পারে বল্লাল সেনের দুটো রচনার নাম বলো, তখন তোমরা বলবে দানসাগর ও অদ্ভুত সাগর। লক্ষণ সেন পণ্ডিত ও কবি ছিলেন। লক্ষণ সেন কি ছিলেন? লক্ষণ সেনও পণ্ডিত এবং কবি ছিলেন। পিতা বল্লাল সেনের অসমাপ্ত অদ্ভুত সাগর তিনি সমাপ্ত করেন। বল্লাল সেনের যে ওই যে আমরা একটু আগে পড়লাম, বল্লাল সেনের দানসাগর ও অদ্ভুত সাগর, অদ্ভুত সাগরটা বল্লাল সেন সম্পূর্ণ করতে পারেননি, সেটা সম্পূর্ণ করেছিল তার পুত্র। অদ্ভুত সাগর সমাপ্ত করেছিল তার পুত্র লক্ষণ সেন। সেনদের রাজসভায় পণ্ডিত, জ্ঞানী ও কবিদের সমাবেশ ঘটেছিল। সেনদের রাজসভায় কি পণ্ডিত, পালদের রাজসভায় কিন্তু আমরা সভাকবি দেখেছি, এখন দেখো সেনদের রাজসভায়ও পণ্ডিত, জ্ঞানী ও কবিদের সমাবেশ ঘটেছিল। জয়দেবের গীত গোবিন্দ ও গোবিন্দ ধোয়ারির পবনদূত কাব্য অমর সাহিত্যকর্ম। সেই যে প্রাচীন যুগের যে বাংলাদেশের সাহিত্য, সেই সাহিত্যের মধ্যে কোন কোন জিনিসগুলো প্রসিদ্ধ তার কিন্তু একটা চিত্র আমরা এখানে পাচ্ছি। যেমন জয়দেবের গীত গোবিন্দ ও গোবিন্দ ধোয়ারির পবনদূত কাব্য অমর সাহিত্যকর্ম। মানুষের মুখে মুখে ছড়িয়ে থাকা কবিতা সেন যুগের শেষ দিকে শ্রীধর দাস সংকলন করে নাম দেন সদুক্তি কর্ণামৃত। সেই সময় যে মানুষ মুখে মুখে বিভিন্ন শ্লোক, বিভিন্ন কবিতা আওড়াতো, সেগুলোকে আবার শনাক্ত করে সেগুলোকে একরকম সংকলন করেছেন কোন কবি? কবি শ্রীধর দাস, এবং সেটাকে সংকলন করে প্রকাশ করেন এবং এর নাম দেন সদুক্তি কর্ণামৃত। আচ্ছা, এই গেল ভাষা ও সাহিত্যে প্রাচীন বাংলাদেশের গৌরব, সংক্ষেপে এখানে দেওয়া হলো। এখন আমরা পড়বো প্রাচীন বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে কিভাবে গৌরব অর্জন করেছিল। শিক্ষা। পাল যুগের আগে বাংলাদেশের শিক্ষা সম্বন্ধে খুব বেশি জানা যায় না, তবে পাল যুগে শিক্ষার ব্যাপক বিস্তার দেখে অনুমান করা যায় মৌর্য ও গুপ্ত যুগেও শিক্ষার প্রচলন ছিল। বাংলাদেশে পাল যুগের অনেক বৌদ্ধ বিহার আবিষ্কার হয়েছে। বিহারগুলো ছিল এক একটি শিক্ষা প্রতিষ্ঠান। আমরা যে বিহারগুলো যে আবিষ্কার হয়েছে পরবর্তীতে, এগুলার যে বিশাল বিশাল বিহারগুলো দেখা যায়, এগুলাকে অনুমান করা হয়েছে এগুলা ছিল এক একটা শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে কি শিক্ষার প্রসার তখন খুবই বেশি ছিল। বিশেষ করে বৌদ্ধ ছাত্ররা এখানে পড়াশোনা করত। তারা বৌদ্ধ ছিল এবং অন্যান্য ধর্মও ছিল, কিন্তু বিশেষ করে দেখা যেত যে বৌদ্ধ ছাত্ররা এখানে বেশি পড়াশোনা করত। এখানকার শিক্ষকদের বলা হতো আচার্য বা ভিক্ষু। এখানকার শিক্ষকদের তখন কি বলা হতো? আচার্য বা ভিক্ষু। তোমরা শিক্ষার্থীরা এই লাইনটাও তোমরা দাগ দিয়ে রাখো। আর শিক্ষার্থীদের বলা হতো শ্রমণ। শিক্ষার্থীদের কি বলা হতো? শ্রমণ। বর্তমান যুগের আবাসিক বিশ্ববিদ্যালয়ের মতো বিহারেও ছাত্রদের থাকার ব্যবস্থা ছিল। এই যে বড় বড় বিহারগুলো পরবর্তীতে যে উদ্ধার হয়েছে, এগুলো যে অনুমান করা হয়েছে যেগুলো একটা ছিল শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের সেই বিহারগুলিতে ছাত্রদের থাকারও ব্যবস্থা ছিল। প্রাচীন বাংলাদেশে হিন্দুদের প্রাথমিক বিদ্যালয় ছিল 3 ধরনের। দেখো প্রাচীন বাংলাদেশে কি ধরনের ছিল বিদ্যালয়? 3 ধরনের। যেমন গুরুগৃহ, চতুষ্পাঠী এবং পাঠশালা। রাজা, মন্ত্রী বা অভিজাত পরিবারের ছেলেরা গুরু গৃহে পড়ার সুযোগ পেত। সেই সময়ের যারা রাজা, মন্ত্রী, বড় বড় সম্প্রদায় যারা, তাদের ছেলেমেয়েরা গুরু গৃহে পড়ার সুযোগ পেত। গুরু অর্থাৎ ব্রাহ্মণ সন্ন্যাসী বনের মধ্যে কুটির বানিয়ে থাকতেন। গুরু কি করতেন? ব্রাহ্মণ উনি কি করতেন? বনের মধ্যে কুটির বানিয়ে থাকতেন, ঘর বানিয়ে থাকতেন। তার কাছে রেখে আসা হতো ছাত্রদের।
ছাত্ররা গুরুর বাড়িতেই থাকতো এবং গুরুর কাছে পড়াশোনা করত। আগের শিক্ষার যে ব্যবস্থাটা, তখন ছাত্ররা গুরুর কাছে থাকতো এবং সেই গুরুই পর্ণকুটির হোক, এই গ্রাম যেখানেই তার কুটির থাকতো সেখানেই রাজা হোক, মন্ত্রী হোক, তাদের ছেলেদের কিন্তু সেখানে রেখে আসা হতো। এবং গুরুর কাছে তারা পড়াশোনা করত। চতুষ্পাঠীতে পড়তে পারতো কেবল ব্রাহ্মণ ঘরের ছেলেমেয়েরা। আর চতুষ্পাঠীতে কারা পড়তে পারতো? শুধুই ব্রাহ্মণ ঘরের ছেলেমেয়েরা। এখানে সংস্কৃত ভাষা শেখানো হতো যাতে টোলে উচ্চশিক্ষা গ্রহণ করতে সুবিধা হয়। যাতে কি হয়? যাতে তাদের উচ্চশিক্ষা কারণ সেই সময় প্রাচীন যুগে কিন্তু চলিত ভাষা ছিল না। তখন কিন্তু সাধু চলিত এগুলো ছিল না। সংস্কৃতেরই চর্চা ছিল। তাহলে যে সংস্কৃত চর্চা ছিল এবং তারা সংস্কৃত ভাষায় সংস্কৃত ভাষাতে শিক্ষা গ্রহণ করত। হিন্দুদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে বলা হতো টোল। এই যে কি করা এখানে সংস্কৃত ভাষা তাদের কেন শেখানো হতো? একটু আগে ওখানে বলা হয়েছিল যে টোলে উচ্চশিক্ষা গ্রহণ করতে সুবিধা হয়। টোলে যাতে তারা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে। যেহেতু সংস্কৃতটা যদি তারা ভালো করে শিখে, তাহলে টোলে তারা ভালো শেখে। আর টোল কি? টোল হলো গিয়ে হিন্দুদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। যার ভালো একটা জায়গায় যেতে হলে আমাদের এখানে এখনো যেমন আছে যে ভালো একটা স্কুলে যেতে হলে আগে ভালো পড়াশোনা করতে হয়। ঠিক এখানেও টোলে পড়াশোনা করার জন্য তাদেরা কি করতো? তারা ওইখানে সংস্কৃত চর্চা করত। হিন্দুদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে বলা হতো টোল। পরীক্ষা আসতে পারে অবজেক্টিভ, টোল কোনটা? হিন্দুদের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানকে বলা হতো টোল। হিন্দু ধর্মগ্রন্থ টোলের প্রধান পাঠ্য বিষয় ছিল। এই টোলে যে পড়াশোনা করতো, এখানে তাদের প্রধান পাঠ্য বিষয়ই ছিল হিন্দু ধর্মগ্রন্থ। আচ্ছা, ইউরোপের দেশগুলোতে 12-13 শতকে বেশ কিছু বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। যেমন ইতালির বোলনা বিশ্ববিদ্যালয়, ফ্রান্সের প্যারিস বিশ্ববিদ্যালয়, ইংল্যান্ডের ক্যামব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইত্যাদি, যেটা এখনো খুবই তুমুলভাবে বিখ্যাত। এখনো সেই নাম নিয়েই আছে। এবং অথচ 8ম শতকের মধ্যেই বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, বিহারে অনেক বড় বড় বৌদ্ধ বিহার গড়ে উঠেছিল। দেখো, যখন ইউরোপের দেশগুলোতে 12-13 শতকে যখন তারা বড় বড় বিশ্ববিদ্যালয় করছিল, তখন 8ম শতকের মধ্যেও বাংলাদেশ, ভারতে তখন বিহারের মতো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। মানে বড় বড় বিহার, যে বিহারগুলোকে শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণনা করা হয়েছে। এসব বিহারে শুধু ধর্মীয় বই পড়ানো হতো তা নয়, এখানে চিকিৎসাবিদ্যা, ব্যাকরণ, জ্যোতিষশাস্ত্র সহ নানা বিষয়ে শিক্ষা দেওয়া হতো। বিভিন্ন বিষয়ে এখানে এই যে বিহারের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের, এখানে বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হতো। যেমন চিকিৎসা বিজ্ঞান, ব্যাকরণ, জ্যোতিষশাস্ত্র শিক্ষা দেওয়া হতো। এসব আলোচনা থেকে বোঝা যায় শিক্ষার ক্ষেত্রে প্রাচীন বাংলাদেশের মানুষ বিশ্বের অনেক দেশের চেয়ে এগিয়ে ছিল। এই সকল আলোচনা থেকে বোঝা যায় যে শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের মানুষ অন্যান্য অনেক দেশের চেয়ে অনেক বেশি এগিয়ে ছিল। এ হলো পার্ট 8। পার্ট 8-এ আমরা প্রাচীন বাংলাদেশের গৌরব, শিক্ষা, সাহিত্য ও ভাষার ক্ষেত্রে, ভাষা, শিক্ষা, সাহিত্যের ক্ষেত্রে আমরা দেখলাম। এখন আমরা পার্ট 9-এ পড়বো মধ্যযুগে বাংলাদেশ। এটা তো এতক্ষণ তো আমরা পড়লাম প্রাচীন যুগে বাংলাদেশের গৌরব গাথা যে ক্ষেত্রে ছিল, যেমন ভাষা, শিক্ষা, ভাষা ও সাহিত্য এবং শিক্ষা। এখন আমরা পড়ব মধ্যযুগে বাংলাদেশের পরিস্থিতিটা। আচ্ছা, মুসলমানদের শাসন ক্ষমতা, পার্ট 9। তোমরা খেয়াল করো শিক্ষার্থীরা, আমরা এখন পার্ট 9 পড়ছি, মধ্যযুগে বাংলাদেশ। মুসলমানদের শাসন ক্ষমতা লাভের পর থেকে বাংলাদেশে মধ্যযুগের সূচনা হয়। 1204 খ্রিস্টাব্দে ওই যে আমরা পড়েছিলাম কি আগে, তুর্কি সেনাপতি মনে আছে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। মুসলমানদের শাসন ক্ষমতা লাভের পর থেকে বাংলাদেশে কি হয়? মধ্যযুগের সূচনা হয়। 1204 খ্রিস্টাব্দে রাজা লক্ষণ সেনকে পরাজিত করেন তুর্কি মুসলমান সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। বাংলাদেশে শুরু হয় মুসলিম শাসন। পর্যায়ক্রমে তুর্কি মুসলমান সেনাপতিরা সারা বাংলাদেশে মুসলিম শাসন বিস্তার করতে থাকেন। পর্যায়ক্রমে কি করে? ওই যে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিনের দখলের পর আস্তে 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 ধীরে ধীরে তুর্কি সমস্ত মুসলমান সেনাপতিরা কি করলো? বাংলাদেশে শাসন বিস্তার করলো এবং মুসলিম শাসন তারা বিস্তার করতে শুরু করেন। এর আগেই ভারতে মুসলমানদের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। এর আগে ভারতে কি মুসলমানদের শাসন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। দিল্লি ছিল তাদের রাজধানী। রাজধানী কি ছিল?
দিল্লি তাদের রাজধানী ছিল। দিল্লির সুলতানদের পাঠানো সেনাপতিরাই বাংলাদেশের প্রশাসকের দায়িত্ব পালন করতেন। দিল্লির সুলতানদের পাঠানো সেনাপতিরাই বাংলাদেশের প্রশাসকের দায়িত্ব পালন করতেন। দিল্লি থেকে বাংলাদেশের দূরত্ব অনেক, যোগাযোগ ব্যবস্থাও ভালো ছিল না। ধন সম্পদে ভরা দেশটিতে দিল্লির সুলতানের অধীনে প্রশাসক হয়ে না থেকে স্বাধীনভাবে শাসন পরিচালনার ইচ্ছায় শাসকেরা দিল্লির সুলতানের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করতেন। তারা যেহেতু তারা অর্থ সম্পদ সবকিছুতে তারা অনেক বেশি ভরপুর ছিল, তাই তারা দিল্লির যে কেন্দ্রীয় যে শাসক কেন্দ্র যেটা দিল্লি, সেই দিল্লি শাসকের শাসন তেমন একটা মানতে চাইতেন না। তাই তারা নিজেদেরকে স্বাধীন মনে করে তারা দিল্লির শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন। অর্থাৎ বলতে চান যে আমরা কারো অধীনে না, আমরা নিজেরা প্রত্যেকেই স্বাধীন। এ খবর দিল্লিতে গেলে বিদ্রোহীদের দমন করার জন্য সৈন্য পাঠানো হতো। যখন এটা কেন্দ্রে যেত অর্থাৎ দিল্লিতে যেত, তখন তাদেরকে দমন করার জন্য সৈন্য পাঠানো হতো। এভাবে কখনো পরাজয়ের কখনো জয়ের মধ্য দিয়ে চলতে থাকে। একসময় পুরো বাংলাদেশ স্বাধীন হয়ে যায়। এভাবে চলতে 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 কখনো পরাজয় কখনো জয়, এভাবে চলতে চলতে একসময় পুরো বাংলাদেশটা কি হয়, স্বাধীন হয়ে যায়। এই স্বাধীনতা টিকে থাকে 1338 খ্রিস্টাব্দ থেকে 1538 খ্রিস্টাব্দ পর্যন্ত। ইলিয়াস শাহী এবং হোসেন শাহী নামক দুটি শাসক পরিবার স্বাধীনভাবে 200 বছর বাংলাদেশ শাসন করে। দেখো সনগুলো তোমরা মনে রাখবে। ইলিয়াস শাহী এবং হোসেন শাহী নামক দুটি শাসক পরিবার স্বাধীনভাবে 200 বছর বাংলাদেশ শাসন করে। এর মধ্যে 1526 খ্রিস্টাব্দে দিল্লি সুলতানি শাসনের অবসান হয়। তখন ভারত দখল করে নিয়েছিল আরেকটি মুসলমান শক্তি, তারা মোগল নামে পরিচিত। তখন বাংলাদেশের যে 1526 খ্রিস্টাব্দে দিল্লি সুলতানি শাসনের অবসান হয় এবং তখন ভারত দখল করে নেয় আরেকটি মুসলমান শক্তি, যার নাম ছিল মোগল শক্তি, মোগল নামে পরিচিত। এভাবে দিল্লিকে কেন্দ্র করে ভারতে মোগল বংশের শাসন শুরু হয়। শুরু থেকেই বাংলাদেশকে দখলে রাখার চেষ্টা করেছে মোগলরা। তখন শুরু থেকেই মোগলরা এই বাংলাদেশকে দখলে রাখার একটা চেষ্টা তাদের সবসময় ছিল, তবে তারা সফল হয়নি। আফগান বংশের মুসলমান শাসকরা কিছুকাল বাংলাদেশের স্বাধীনতা টিকিয়ে রাখেন। এ সময় বিহার অঞ্চলে আফগানের জমিদারি ছিল। আফগানদের বিখ্যাত নেতা শের খান সুর মোগলদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেন। আফগানদের নেতা, এগুলো তোমরা একটু আন্ডারলাইন করে রাখো, যে অবজেক্টিভের জন্য এগুলো তোমাদের দরকার হবে, তাই তোমরা আন্ডারলাইন করে রাখো যে আফগানদের বিখ্যাত নেতাকে শের খান সুর মোগলদের হাত থেকে কি করেন, বাংলাদেশকে রক্ষা করেন। এভাবে বাংলাদেশে স্বাধীন আফগান শাসন শুরু হয়। পরবর্তী সময়ে সম্রাট আকবরও আমাদের এই বাংলাদেশ দখল করতে পারেননি। বাংলাদেশে বড় বড় জমিদারদের বলা হতো 12 ভূঁইয়া। এই 12 ভূঁইয়ারা একজোট হয়ে মোগলদের হাত থেকে বাংলাদেশের স্বাধীনতা টিকিয়ে রেখেছিলেন। শিক্ষার্থীরা 12 ভূঁইয়ার এই দিকগুলা তোমরা খুব গুরুত্বপূর্ণ, এই অংশটুকু তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে এবং এগুলো পড়বে। এগুলোর উপর কিন্তু তোমাদের সৃজনশীল এবং অবজেক্টিভ দুই ধরনের প্রশ্নই থাকবে। শেষ পর্যন্ত মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় 1610 খ্রিস্টাব্দে বাংলাদেশ মুঘলদের অধীনে আসে। স্বাধীনতা হারিয়ে এবার বাংলাদেশ মুঘলদের অধীনে একটি প্রদেশে পরিণত হয়। এদেশে পরোক্ষভাবে মুঘল শাসন চলে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত। অর্থাৎ প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে মুঘল শাসনটা 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত চলে। সুলতানি থেকে মোগল পর্ব পর্যন্ত বাংলাদেশে মুসলমানদের শাসনকাল মধ্যযুগ নামে পরিচিত। আমরা কিন্তু এই যে পার্ট 9 এটা পড়ছিলাম, কি এটার শিরোনামটা ছিল কি, মধ্যযুগে বাংলাদেশ। তাহলে কি হলো যে সুলতানি থেকে মোগল পর্ব পর্যন্ত বাংলাদেশ মুসলমানদের শাসনকালকে কি বলা হতো, মধ্যযুগ নামে। এই সময়টুকু বাংলাদেশের মধ্যযুগ নামে পরিচিত ছিল। আচ্ছা, এখানে দেখো একটা কাজ দেওয়া আছে, মধ্যযুগে বাংলাদেশে মুসলিম শাসনের রাজবংশগুলোর তালিকা প্রস্তুত করো। তোমরা এগুলো আমি এটা বাড়ির কাজ না দিলেও তোমরা এগুলো বাসায় করে ফেলবে। পার্ট 10 দেখো, আধুনিক যুগে বাংলাদেশ। আমরা এই বাংলাদেশের প্রাচীন বাংলাদেশের গৌরবগাথা ভাষা, শিক্ষা,
সাহিত্য ওইটা পড়লাম, এবং মধ্যযুগে বাংলাদেশ যেটা বললাম। আর আগের তো পার্ট 1, 2, 3 তো আমরা পড়েই এসেছি। আমি আশা করি তোমরা ওগুলো ভালো করে বুঝতে পেরেছো। এবং পার্ট 10 দেখো, পার্ট 10 যেটা আমাদের পড়লেই প্রথম অধ্যায়টা শেষ হয়ে যাবে। আধুনিক যুগে বাংলাদেশ। বাংলাদেশ প্রাচীনকাল থেকেই ভারত উপমহাদেশের অংশ। মুসলমান শাসনের অবসান ঘটিয়ে ভারত উপমহাদেশের শাসন ক্ষমতায় বসে ইংরেজরা। মোগল যুগ থেকে ইউরোপের বর্ণিত বণিক গোষ্ঠী এই উপমহাদেশে বাণিজ্যের উদ্দেশ্যে আসতে শুরু করে। মোগল যুগ থেকে, যে আমরা যেই যুগটা মধ্যযুগ বললাম এখনই, এই মোগল যুগ থেকে কি হয়, ইউরোপের বণিক গোষ্ঠীরা তারা ব্যবসায়িক উদ্দেশ্যে কি করেন, উপমহাদেশে বাণিজ্যের উদ্দেশ্যে এখানে আসেন। অর্থাৎ তারা ব্যবসা বাণিজ্য করবে, এই ছিল তাদের প্রথম এই উপমহাদেশে আসার তাদের কারণটাই ছিল এটা, যে শুধুমাত্র ব্যবসায়িক কারণ, বাণিজ্য কারণ। এবং ইংরেজ বণিকরা এক সময় সুযোগ পেয়ে ভারত উপমহাদেশের শাসন ক্ষমতা দখল করে নেয়। যদিও তারা প্রথমেই এসেছিল যে বাণিজ্যিক উদ্দেশ্য সাধনের জন্য, কিন্তু পরবর্তীতে তাদের এই উদ্দেশ্য রাজনৈতিক পর্যায়ে চলে যায় এবং তারা কি করেন, ভারত উপমহাদেশের শাসন ক্ষমতায় দখল করে নেয়। ভারত উপমহাদেশে ইংরেজ শাসন চলে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত, প্রায় 200 বছর। অর্থাৎ এই যে তারা বণিক গোষ্ঠী সেজে আসলো ভারতীয় উপমহাদেশে, কিন্তু পরবর্তীতে তারা এদেশের শাসন ক্ষমতা দখল করেন এবং এই ইংরেজদের এই শাসন চলে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ প্রায় 200 বছর। প্রথম দিকে শাসন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে একটি বণিক প্রতিষ্ঠান। পরবর্তীতে শাসন ক্ষমতা গ্রহণ করে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া। রানীর পক্ষ থেকে ইংরেজ শাসকরা ভারত উপমহাদেশ শাসন করতেন। প্রথম দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি কোম্পানি ছিল, যেটা সমস্ত উপমহাদেশকে পরিচালিত করত, কিন্তু পরবর্তীতে এর অদল বদল হয়। পরবর্তীতে শাসন ক্ষমতা গ্রহণ করেন ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া, কিন্তু রানীর পক্ষ থেকে তিনি ভারত উপমহাদেশ শাসন করতেন। এই বিদেশি শাসনকে মেনে নিতে পারেননি বাংলাদেশের মানুষ, তাই তারা বিভিন্ন পর্যায়ে ইংরেজ শাসনের বিরুদ্ধে কি করে, আন্দোলন করে। শেষ পর্যন্ত ইংরেজরা 1947 খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশ ছেড়ে চলে যায়। অর্থাৎ বাঙালিরা এই যে অন্যায়, অত্যাচার, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বিভিন্ন বৈষম্যের শিকার হয় এবং ধীরে ধীরে তারা সোচ্চার হয়ে ওঠে এবং প্রতিবাদ আন্দোলনের অনেক ইংরেজ শাসনের বিরুদ্ধে অনেক আন্দোলন গড়ে ওঠে, বিভিন্নভাবে বিভিন্ন আন্দোলন গড়ে ওঠে। এবং এই আন্দোলনের ফলশ্রুতিতেই 1947 খ্রিস্টাব্দে কি হয়, ভারত উপমহাদেশ ছাড়তে ব্রিটিশ সরকার ভারত উপমহাদেশ ছাড়তে বাধ্য হয়। এ সময় জন্ম হয় ভারত ও পাকিস্তান নামে দুইটি স্বাধীন রাষ্ট্র। কত সালে? সালটা ছিল 1947 সালে। পাকিস্তান ছিল দুইটি ভিন্ন অঞ্চল নিয়ে একটি ভৌগোলিকভাবে বিভক্ত বেমানান রাষ্ট্র। পশ্চিম অংশটিকে বলা হতো পশ্চিম পাকিস্তান আর পূর্ব অংশটিকে বলা হতো পূর্ব পাকিস্তান। পাকিস্তানের শাসন ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানের অবাঙালি শাসকদের হাতে। পাকিস্তান যে দুইটা ভাগে বিভক্ত, একটা পশ্চিম পাকিস্তান, একটা পূর্ব পাকিস্তান, এবং এই পূর্ব পাকিস্তানের শাসনভার এবং সমস্ত ক্ষমতা, পাকিস্তানের শাসন ক্ষমতা ছিল অবাঙালি। সেই যে শাসন ক্ষমতা যাদের হাতে ছিল তারা কোনো বাঙালি ছিল না, অবাঙালি শাসকদের হাতে। তারা নানাভাবে পূর্ব পাকিস্তানের মানুষকে শোষণ করত। তাই অধিকার আদায়ের জন্য বাঙালি কি করলো, একত্রিত হলো। যেহেতু তারা বৈষম্যের শিকার হচ্ছে বিভিন্নভাবে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, এবং এই বৈষম্যের শিকার হতে হতে বাঙালিরা 1947 সালে স্বাধীন হয়েও তারা স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারেনি। সেই পশ্চিম পাকিস্তানের সেই অবাঙালি শাসকদের হাতে তারা বিভিন্নভাবে নিপীড়িত এবং শোষিত হয়ে এসেছিল, এবং এরই প্রতিবাদ স্বরূপ পূর্ব পাকিস্তানের মানুষ আন্দোলন গড়ে তোলে। তাই অধিকার আদায়ের জন্য বাঙালি একত্রিত হয়, সংগ্রাম করতে থাকে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে। আবার সংগ্রাম শুরু হয় পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে। অবশেষে 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে 16 ডিসেম্বর 1971 বাঙালি অর্জন করে স্বাধীনতা। জন্ম হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্রের। শিক্ষার্থীরা, তোমরা পঞ্চম শ্রেণীতে অবশ্যই এই
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় গ্রন্থে তোমরা এই ব্যাপারে 1971 সালের যুদ্ধ, হত্যাযজ্ঞ, 25শে মার্চের কালো রাত্রি এ সম্পর্কে পড়ে এসেছো আমি জানি। তোমরা এখানেও তোমরা এই যে আধুনিক যুগে যে বাংলাদেশের উদ্ভব এইগুলো সংক্ষেপে দেয়া আছে। ইতিহাসটা আমরা সামনে আরো পড়ব। এই দীর্ঘ কয় মাস? 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের পরে 1971 সালের 16ই ডিসেম্বর বিজয় ছিনিয়ে নিয়ে আসে বাঙালি। আচ্ছা, এরপরে সৃষ্টি হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্রের। আচ্ছা, এই হলো পার্ট 10। আমরা পার্ট 9, পার্ট 10 আজকে পড়ালাম এবং আজকে 3টা ক্লাসে আমাদের কিন্তু প্রথম অধ্যায় শেষ হলো। আমি তোমাদের একসাথে বেশি পড়িয়ে তোমাদের চাপ দিতে চাইনি এবং আমি অল্প অল্প অধ্যায়ে সমস্ত অধ্যায়কে আমি 3টা ভাগে ভাগ করে নিয়েছি এবং প্রত্যেকটা পাঠের পর কিন্তু আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিয়েছিলাম যে এই পাঠে যে ছোট ছোট প্রশ্ন আছে তোমরা ওটা কমেন্ট বক্সে পাঠিয়ে দেবে এবং কয়েকজন পাঠিয়েছো, অনেকেই পাঠাওনি। আমি আশা করব এইবার যে শেষের এটা তোমরা পাঠিয়ে দেবে। অনেকে এটা দেখোনি, সিন করনি, অনেকে হয়তো এখনো আমাদের সাথে যুক্ত হতে পারোনি। তোমরা যারা যুক্ত হয়েছো তোমরা একটু, যারা যুক্ত হতে পারেনি তাদের একটু সাহায্য করো এবং আমাদের সাথে স্কুলে যোগাযোগ করলে তোমরা অবশ্যই তাদেরকে সাহায্য করি এবং তাদেরকে ফেসবুকে কিভাবে অ্যাড করাতে হয় সবই দেখিয়ে দেওয়া হয় অফিস রুমে। আমাদের প্রধান শিক্ষক সবসময় এই ব্যাপারে সহযোগিতা করে থাকেন। তাহলে তোমরা বেশি বেশি করে আমাদের সাথে ক্লাসগুলোতে জয়েন করবে, আমরা এটাই আশা করব। তাহলে আজকের মতো আমাদের এখানেই পড়া শেষ। আমি আশা করব পার্ট 8, পার্ট 9, পার্ট 10 এই 3টা থেকে যতগুলো প্রশ্ন হয়, আমি আর যতগুলো পড়ানোর সময় বলেছি তোমাদের দাগ দিতে, সেগুলো তোমরা তুলে অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো তুলে আমার কমেন্ট বক্সে পাঠিয়ে দেবে। এটাই তোমাদের বাড়ির কাজ থাকবে। তাহলে আগামী ক্লাস থেকে আমরা আবার দ্বিতীয় অধ্যায় পড়া শুরু করব, বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা। তাহলে এই আজকের মতো এখানেই শেষ। আমি আশা করব তোমরা ভালো করে বুঝতে পেরেছো এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলেও তোমরা কমেন্ট বক্সে করতে পারো। আচ্ছা, সবাইকে আজকের মতো ধন্যবাদ। ক্লাসে যারা উপস্থিত ছিলে, যারা ক্লাসটা দেখছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করব তোমরা বাড়ির কাজগুলো ঠিক মতো করবে এবং ক্লাসগুলো রেগুলার করবে এবং বাসায় অবশ্যই মনোযোগ সহকারে পড়াশোনা করবে। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।